নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাব সৌমি গুপ্তর লেখা ওখানে কে, এই গল্পের শেষ অধ্যায়। কে লুসি? আমি টান টান হয়ে বসলাম। পেম্বা যেন চমকে উঠল। টিকলি একটু বিরক্ত হয়ে বলল, উফ বাবা, তোমার ভীষণ ভুলো মন। গেটের মুখে লেখা ছিল লুসি রিচার্ডোর মেয়ে। আর আমরা আসার সময় মনে আছে ওই যে সমাধির সামনে দাঁড়িয়েছিলাম, ওখানে লেখা ছিল লুসি। সত্যি টিকলির বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। স্মৃতিশক্তিও দারুণ। ঠিক মনে আছে, ঠিক মনে রেখেছে। আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। মনে পড়তেই আমি বললাম, হ্যাঁ রে মা, ঠিক ঠিক। আচ্ছা পেম্বা, তুমি তখন বললে না তো কেন ওখানে একটাই সমাধিক্ষেত্র? কেন লুসি অত অল্প বয়সে মারা গেল কিভাবে? আর লুসি অত অল্প বয়সে মারা গেল কিভাবে? তুমি কিছু জানো? পেম্বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। একটা অঘটন ঘটেছিল। সেদিন এরকমই বৃষ্টি ছিল। টিকলি পুরো ঘটনা শোনার জন্য উৎসুক হয়ে বসে রইল। পেম্বা কিন্তু বলল না, বরং এড়িয়েই গেল। টিকলি ছাড়ার পাত্র নয়। আবার বলল, আচ্ছা কালই তো লুসির জন্মদিন, তাই না? লুসির কোনো ছবি নেই এখানে? পেম্বা আমাদের কটেজের লাগোয়া একটা ছোট ঘর দেখালো। ওই রুমটা নাকি লুসির ছিল। ওখানে সব ছবি আছে, সাহেবের, ওর স্ত্রী এবং মেয়ের। এখন ওই ঘর বন্ধ থাকে। বছর 3বার খোলা হয়, ঝাড়পোছ করে আবার বন্ধ করে দেওয়া হয়। কাল খোলা হবে। আবার সাহেব ও তার স্ত্রীর জন্মদিনে খোলা হবে। আবার সাহেব ও তার স্ত্রীর জন্মদিনে খোলা হবে। টিকলি খুব খুশি হলো। লুসির জিনিসপত্র দেখতে পাবে এবং লুসির ছবি দেখতে পাবে বলে ওর উৎসাহের শেষ নেই। রাতে বৃষ্টি বাড়ল। পাহাড়ের বৃষ্টি যেন অন্তহীন। সারা দিনের ধকলের কারণে ক্লান্ত চোখের পাতা বৃষ্টির আওয়াজ মানল না। টিকলি আগেই ঘুমিয়ে পড়েছে। আমি নাইট ল্যাম্পটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছি। ঠিক কটা বেজেছে জানি না। বৃষ্টি তখনও সমান গতিতে পড়ে চলেছে। আমার মনে হলো আমার পিঠের নিচ থেকে কেউ কম্বল টেনে নিতে চাইছে। আমার শরীরের ওজন তাকে বাধা দিচ্ছে বলে আরো জোরে টানার চেষ্টা করছে। ঘুমের ঘোরে মনে হলো টিকলির ঠান্ডা লাগছে বলে টানছে। কিন্তু এই কটেজে তো সিঙ্গেল বেডরুম। আমরা আলাদা দুটো খাটে শুয়ে ওখান থেকে কিভাবে টানা সম্ভব? একটা আতঙ্কে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম বিছানায় পিঠের জায়গায় থেকে কম্বলের একটা কোণ টানলে যেমন ঝোলে
তেমন ঝুলছে। আমি উঠে জল খেলাম। টিকলি ঘুমোচ্ছে। ওর গায়ে কম্বল টেনে দিয়ে আমি শুতে গিয়ে দেখি কম্বলটা যেন পা থেকে কেউ সরিয়ে দিল। কিন্তু টিকলি তো স্থির, শুধু নিঃশ্বাস প্রশ্বাস চলছে। অঘোরে ঘুমোচ্ছে ও। অথচ যেন স্পষ্ট দেখলাম কেউ ওর গা থেকে কম্বলটা সরিয়ে নিচ্ছে। আমার গলা শুকিয়ে গেল। ভূতের ভয় আমি পাই না, তবু যেন এই ব্যাখ্যাহীন ঘটনায় আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি আবার কম্বলটা টেনে দিয়ে শুতে যাব, এমন সময় আমাদের লাগোয়া ঘর থেকে ফিস ফিস করে আওয়াজ পেলাম। ওই ঘরটা বন্ধ থাকে বললো না পেম্বা? এত রাতে কিসের আওয়াজ? এত ভয় লাগছে কেন? মনে জোর আনলাম, নিশ্চয়ই কাল ঝাড়পোছ হবে বলে কেউ ঢুকেছে। কাল টিকলিরও জন্মদিন। হঠাৎ খেয়াল হলো লুসিরও জন্মদিন কাল। এটা কি নেহাতি কাকতালীয়? কেন জানি না মনটা খচখচ করতে লাগলো খুব। এপাশ ওপাশ করে বাকি রাত ঘুমানোর চেষ্টা করলেও আধা ঘুমে বারবার মনে হতে লাগলো আমাদের ঘরে আমরা দুজন ছাড়াও অন্য কেউ উপস্থিত আছে, নিশ্চিত আছে। একবার চোখ খুলে শুধু দেখলাম টিকলির মাথার কাছে টেবিলে সেই লোহার ক্রসটা। কিন্তু কে এনেছে? পরের দিন অবশ্য এসব চিন্তা ভাবনা প্রশ্রয় পেল না। সকালে উঠে মনে হলো সব মনের ভুল। আমাদের লাগোয়া ঘরটা খোলা হয়েছে, দিব্যি গোছানো। লুসির ব্যবহৃত জামা কাপড় রাখা একদিকে। মৃত্যুর পর লুসিকে সমাধিতে নিয়ে যাওয়ার সময়ে একটি ছবি দেখলাম। কফিনের ঢাকনাটা খোলা। ভিতরে শুয়ে আছে গাউন পরা একটি মেয়ে, ফুলের মতো মিষ্টি। এত কম বয়স কিভাবে মারা গেল? মানুষের জীবন বড় অনিশ্চিত। সেদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি। পেম্বা এসে খবর দিল চারদিকে পাওয়ার কাট হয়েছে, ধস নামছে পাহাড়ে, অনেক রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমি টিকলিকে বললাম, কপাল খারাপ বুঝলি, নয়তো তোর জন্মদিনে কত প্ল্যান করলাম, সবই বৃষ্টির জন্য ভেস্তে গেল। সারাদিন বসে বসে পাহাড়ে বৃষ্টি দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর একটা দিন হাতে, তাও যদি রাস্তা বন্ধ হয়ে যায় কিভাবে ফিরবো জানি না। একটা দুশ্চিন্তা ঘিরে ধরলো। লুসির ঘর থেকে ধূপের গন্ধ ভেসে আসছে। কাল যদি বৃষ্টি কমে সমতলে নেমে যাব। টিকলে ঘুমোচ্ছে। এসে থেকে দেখছি ওর ঘুম আসছে খুব, যেন খুব ক্লান্ত। যখন তখন ঘুমোচ্ছে। কটেজ থেকে তেমন বেরোচ্ছেও না। আমার ঘুম আসছে না। কারেন্ট নেই। ঘুটঘুটে অন্ধকারে আমার মনে হলো টিকলির বিছানায় কেউ বসে আছে। আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইলো। মোবাইল হাতড়াতে গিয়ে নিচে পড়লো। বাইরের এমার্জেন্সি আলো জ্বলছে।
আমি আবছা আলোয় তাকিয়ে দেখলাম টিকলি বসে আছে। ওর পরনে গাউন। গাউনটা খুব চেনা। লুসির ঘরে ছবিতে দেখেছি ওকে সমাধি দেবার সময় এই গাউনটা পরানো ছিল, সাদা ধপধপে। অথচ মুখাবয়ব, শারীরিক আকৃতি সব টিকলির। আমি চিৎকার করে উঠলাম। পেম্বা আমার চিৎকার শুনে দৌড়ে এসেছিল। সারা রাত ঘরের বাইরে বসেছিল, শুধু টিকলির দিকে মাঝে মাঝে ভয়ার্ত দৃষ্টিতে দেখছিল। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠতেই পেম্বা আমাকে ডেকে নিয়ে গেল বাংলো থেকে একটু দূরে। আমি একটু অবাক হলাম। পেম্বা আমার হাতে ক্রসটা তুলে দিয়ে বলল, গতকাল রাতে এই ক্রসটা আপনার মেয়ের পাশে ছিল। এটা লুসির সমাধি থেকে তুলে আনা। খুব সম্ভবত টিকলি তুলে এনেছে। গতকাল রাতে আমি যা দেখেছি তাতে এখানে থাকলে আপনার মেয়ের বিপদ। ঘুমন্ত টিকলির গায়ে আমি লুসির গাউন দেখেছি। আমার গোটা শরীর যেন ঝনঝন করে উঠল। আমিও তো একই দৃশ্য দেখেছি। পেম্বা বলল, আরো একটা কথা জানাই, কাল ধসে লুসির সমাধি ভেঙে পড়েছে। ভিতর থেকে কফিন বেরিয়ে এসেছিল। সরকার থেকে কফিন স্থানান্তরিত করা হয়েছে। আশ্চর্যের বিষয়, কফিন খুলে দেখা গেছে কফিনের ভিতর কিচ্ছু নেই। হাড়গোড় বাদ দিলাম, পরনের গাউনটিও উধাও। পেম্বা বলতে লাগলো, আমার জীব যেন জড় পদার্থ। পেম্বা বলতে লাগলো, এমনই এক জন্মদিনে ঠিক 14 বছরে পাহাড়ের ঢালে গাড়ি পড়ে গিয়ে লুসির মৃত্যু হয়। রিচার্ডও বাঁচলেও লুসি মারা যায়। রিচার্ডের স্ত্রী তখন বিশেষ কাজে শহরে। আমার হঠাৎ খেয়াল হলো টিকলিরও 14 বছর হলো। ওর মাও এমন সময় অন্য এক শহরে। সবই কি কাকতালীয়? চিন্তাটা আতঙ্কে পরিণত হলো। পেম্বা বলল, এখানে এলে খুব সাবধানে থাকতে হয়। লুসি ওর বয়সী কাউকে পেলে মায়া ত্যাগ করতে পারে না। ওর সমাধিক্ষেত্রে আমরা কেউ যাই না। আমরা বিশ্বাস করি রিচার্ডোর কন্যা সমাধি থেকে সুযোগ পেলেই উঠে আসবে। অনেক দুর্ঘটনাও অতীতে ঘটেছে যার ব্যাখ্যা নেই। এ জায়গা টিকলির জন্য ভালো নয়। বিশেষ করে ওই ক্রসটা তুলে এনে ঠিক করেনি। ক্রসটা রেখে যাবেন। পেম্বা চলে গেল। আমি আর দেরি করলাম না। তাড়াতাড়ি আমার আর টিকলির ব্যাগ গোছালাম। টিকলিকে বলেছি আবহাওয়া ঠিক নয় বলে নিচে নামতে হবে। টিকলি কেমন যেন চুপ করে গেছে। টিকলিকে নিয়ে চলে আসার সময় একবার পিছন ফিরে তাকালাম। তুমুল বৃষ্টি, দিনের বেলাও অন্ধকার। বেরানোর সময় পিছন ফিরে দেখলাম লুসির ঘরের জানালা খোলা। ওখানে দাঁড়িয়ে আছে কে? টিকলি। গায়ে লুসির সেই সাদা গাউন, করুণ মুখে হাসছে। এবার আমি চমকে পাশে তাকালাম। গাড়ির ভিতরে টিকলি বসে আছে। তাহলে কি পুরোটাই আমার মনের ভুল নাকি? পেম্বা
গাড়ি স্টার্ট দিল। আমি আর ফিরে তাকানোর সাহস পেলাম না। আজকের গল্প এখানেই শেষ হলো। যদি আপনাদের আমার গল্প পরিবেশনা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।